স্পাইম্যানের লোকেশন অনুযায়ী কাঙ্ক্ষিত স্থানে নামলো মায়া। এতক্ষণ ধরে ঢাকার লোকেশন অনুযায়ী চললেও পরে ওরা চলে যায় বান্দরবান। চলতি পথে অনেকবার কল করেছে রাজকে, পেল না একবারও। অবশেষে জানানো হলো মাহমুদ সর্দারকে। গাড়ি থেকে নেমেই মায়ার নজরে আসে দূরে একটি বটগাছে বেঁধে রাখা হয়েছে তাজকে, যাকে দেখতে হুবহু রাজের মতো, কিন্তু মুখটা ভীত। রাজ দেখতে সাহসী, তাজ তার উল্টো, বাচ্চাদের মতো মুখভঙ্গি, কান্নায় চোখ মুখ লাল, আর চুলগুলো বাচ্চা ছেলেদের মতো করে আঁচড়ানো। তাজকে চাবুকের আঘাত করা হচ্ছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে তাজের। মুখটা বাচ্চা বাচ্চা করে কান্না করে যাচ্ছে, আর সেই সাথে সাথে করছে আকুতি মিনতি। কেউ শুনছে না তাজের অনুরোধ, সবার মুখে শুধু পৈশাসিক আনন্দ। পুরো 50-60 জন আছে সেখানে, তারও বেশি হবে হয়তো। মায়া গাড়ি থেকে রিভলভার নিয়ে আরশাদের লোকেদের শুট করতে থাকে। কয়েকজন আহত হয়ে মাটিতে পড়ে যায়। মায়া নিশানা করে তাজকে যে আঘাত করে তার হাতে শুট করে। লোকটা বাহু চেপে মায়ার দিকে তাকালো, চিল্লিয়ে বাকিদের বলে, ওরে ধর তোরা। বেশ কয়েকজন দৌড়ে আসে মায়ার কাছে, বাকি কয়েকজন গুলি ছুটতে থাকে। তারেক ও গার্ড মিলে তাদেরকে পাল্টা আঘাত করতে থাকে। এদিকে তাজের কাছে অনেক গার্ড, যেগুলো তাজকে ক্ষতি করে দিবে। মায়া যতজনকে পারছে শুট করেই যাচ্ছে, কয়েকজনকে আঘাত করে এগিয়ে যাচ্ছে, কিন্তু মাঝপথে হাজির হয় আরো গার্ড। তারা মায়াকে ঘিরে রেখেছে। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে বলে, রাস্তা স্যার। গার্ডগুলো শয়তানি হাসি দিয়ে বলে, ছাড়বো না রাস্তা, কি করবি বল। মাটিতে লুটিয়ে পড়া ব্যক্তিদের ইঙ্গিত করে মায়া বলে, ওদের দেখেও বুঝতে অসুবিধা হচ্ছে তোদের? লোকগুলো হেসে দেয় উচ্চ স্বরে, তোর ক্ষমতা কি রিভলভার, যেটা এখনই শেষ হয়ে যাবে? এতগুলো মানুষকে কি একটা রিভলভারের কুপকাত করে দিতে পারে? আমার আরো ক্ষমতা আছে, যেটা তোরা জানিসই না। এই মায়া রিভলভার ব্যবহারের সাথে আরো অনেক টেকনিক জানে তোদের শেষ করে দিতে। নাম মায়া হতে পারে, কিন্তু কাজে কোনো মায়াভাব পাবি না। রাস্তা ছাড়, না হলে তোদের অবস্থা খুব খারাপ হবে। ছাড়লো না রাস্তা, উল্টো মায়ার দিকে এগিয়ে আসছে, মুখে বিশ্রী হাসির সাথে। মায়া আর সুযোগ দিল না। হাতে থাকা রিভলভার আবারও তাক করে পরপর শুট করতে থাকে। কয়েকজন লুটিয়ে পড়লেও বাকিরা সুরক্ষিত। মায়ার রিভলভার শেষ। অন্যদিকে মায়ার গার্ডগুলো আরশাদের লোকেদের সাথে লড়াই করছে। ফলস্বরূপ মায়া একা হয়ে গেল। বিপক্ষের গার্ডদের মুখে বিদ্রুপের হাসি। ওরা এগিয়ে আসতে মায়া আগে যাকে পেল তার হাত ধরে মচকে দিল। নীল শাড়ির আঁচল কোমরে গুজে নিল কোনো রকমে। পা উঁচিয়ে হিলসহ পা রাখলো গার্ডের হাঁটু বরাবর। হিলের দ্বারা পিষে আঘাত করছে একজনকে। গার্ড চিৎকার করে ওঠে, অপর গার্ড বলে ওঠে, এই মেয়েকে ফেলনা ভাবলে চলবে না, এই চল সবাই একসাথে ওকে অ্যাটাক করি। সবাই মিলে মায়াকে অ্যাটাক করতে নিলে তারেক দৌড়ে আসতে নেয়। মায়া হাত উঁচিয়ে থামিয়ে দেয় তারেককে। তারেক তাজের দিকে তাকায়। মায়ার ইশারা পেয়েই তাজকে গাড়িতে ওঠানো হচ্ছে। মায়া গলা উঁচিয়ে বলে, তুমি ওদেরকে ধরো। তারেক দোটানায় পড়ল, কাকে রেখে কাকে বাঁচাবে? মায়াও তো বিপদে। মায়া সাধ্যমতো চেষ্টা করেই যাচ্ছে ফাইট করার, বেশি দূর পারবে বলে মনে হয় না, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে মায়া। তারেক বেশি না ভেবে তাজের পিছনে ছুটছে, পারল না বেশি দূর। তারেককেও ঘিরে ধরেছে অনেকে। এদিকে মায়া ফাইট করছে। মায়াকে পিছন থেকে মাথায় একজন গার্ড আঘাত করে। মায়া একটু সরে যায়। বাকি গার্ড যেই হামলা করতে নিবে অমনি তাদের পায়ে বন্দুকের গুলি লাগলো। মায়া মাথায় হাত দিয়ে পিছনে ফিরে দেখে যারা শুট করে দৌড়ে আসছে। পিছনে আছে যারার গার্ড। মায়া মৃদু হাসে। যারা কাছে এসে বলে, তুমি তাজের কাছে যাও, আমি এই হারামজাদাগুলোর অবস্থা খারাপ করে আসছি। মায়া মৃদু হেসে বলে, ওকে বেবি। মায়া গাড়িতে উঠে চলে যায় তাজের পিছে। তাজ যে গাড়িতে আছে ওই গাড়ির সামনে দ্রুত এসে ব্রেক করলো। তাজকে কিডন্যাপ করা ব্যক্তিরা ভয়তে জমে গেল। মায়া এবার আরেকটা রিভলভার নিয়ে গাড়ির
চাকাগুলোতে গুলি ছুড়ল, যেন গাড়ি চালাতে না পারে আর। অবশেষে রিভলভার ফাঁকা হলে গাড়ি থেকে নামে মায়া। তাজকে নিয়েও সবাই নামলো। পাশ থেকে তাজকে নিয়ে অন্য কোথাও যাওয়ার অবস্থা নেই। মায়ার দিকে দুজন দৌড়ে গেলে মায়া ওদের সাথে ফাইট করে। অন্যদিকে যারা ও তার গার্ড মিলে ফাইট করছে। মায়ার দিকে চোখ যেতেই যারা নিশানা স্থির রেখে মায়াকে আক্রমণ করা ব্যক্তিদের শুট করে দেয়। বাকিরা বুঝতে পারে এখানে বড়সড় ঘটনা না ঘটালে এরা থামবে না। তাই প্ল্যান মোতাবেক যারা ও তারেকের দিকে আরো গার্ড পাঠিয়ে দিল ব্লুটুথ দিয়ে কথা বলে। তাজকে ছুঁড়ে মারলো নিচের দিকে। এই উচ্চতা থেকে নিচে কেউ পড়ে গেলে তাকে কেউ খুঁজে পাবে না। মায়া হতভম্ব হয়ে গেল। সেই সাথে তাজকে বাঁচানোর জন্য সেও লাফ দিল। অনেক কষ্টে তাজের হাতটা ধরে রাখে মায়া। তাজ নিজেকে দেখে ভয় পায়। এত উঁচু স্থানে তাকে শুধু একটা হাত আশ্রয় দিয়েছে। মাথা উঁচিয়ে হাতের ব্যক্তিকে দেখে নিল তাজ। না, চেনে না তাকে। করুণ কণ্ঠে বলে, তুমি কে? মায়া ভাবছে তার অতীত। এই ছেলেটাই তার পেটে লাথি মেরে বাড়ি ছাড়া করেছিল। আজ তাকেই বাঁচাবে মায়া। মায়া তো এমন না, তাকে যে আঘাত করে সেও তাকে পাল্টা আঘাত করে। তাজের বেলায় পারছে না। বিবেকে বাঁধে মায়ার। তাজের অবস্থা বুঝতে পেরে তাকে পাল্টা আঘাত করা যায় না, বরং তার উপর দয়া দেখানো যায়। আর 4-5টা মানুষের মতো তো তাজ চলে না। কতই না কষ্ট তার এই বদ্ধ দেয়ালের মাঝে। সেখান থেকে কুচক্রীদের বুদ্ধি পেয়ে তো এমন করবেই। মাহমুদ সর্দারের আরেক কলিজার টুকরো। মানসিক অবস্থা যেমনই হোক, এই সন্তানের বাবা হন তিনি। রাজের ভাই হয়। তার ক্ষতি মায়া করতে পারছে না। 2 হাত এগিয়ে তাজকে ধরল মায়া। কষ্ট হলেও বলে, আমি তোমার ভাইয়ের বউ মায়া, তোমার ভাইয়ের মায়াবতী। ও, ওই মন্ত্রী ভাই যার চেহারা আমার সাথে মেলে? মায়া মাথা দোলালো। কষ্ট হচ্ছে খুব। সূর্যের তাপে চোখ মেলে রাখাও দুষ্কর। তাজ ভীত চাহনি দিয়ে বলে, আমাকে বাঁচাও মায়াবতী, আমার ভয় করছে খুব। মন্ত্রী ভাই আমাকে সবসময় বাঁচায়, আমি বিপদে পড়লেই বাঁচায় আমাকে। মায়া অনেক কষ্টে হাত ধরে আছে। সূর্যের তাপ আজকে মায়াকে লড়াই করতে আপত্তি জানাচ্ছে। রোদের তেজ মায়ার কপাল জুড়ে। মায়া ঘেমে গেলেও ছাড়ছে না তাজকে। মাহমুদ সর্দার দৌড়ে আসলেন রাজের কাছে। রাজ যেই তাকালো মাহমুদ সর্দারের মুখের দিকে, আঁতকে উঠে সেই সাথে। রাজ প্রশ্ন করার আগে মাহমুদ সর্দার বলেন, তাজকে কিডন্যাপ করেছে আরশাদের লোক, সেই সাথে মায়া আর যারা রিস্কে আছে। রাজ বসা থেকে উঠে দাঁড়ালো। এমনিতেই ক্ষিপ্ত ছিল রাজ, তার ওপর নিজের ভাই ও বউয়ের অবস্থা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না। পিয়াস ফোন বের করে দেখে মায়া ও যারার একাধিক কল মেসেজ এসেছে সেই সাথে। পিয়াস দৌড়ে গেল গাড়ির কাছে। সেই সাথে রাজ ওর রিভলভার নিয়ে দ্রুত কদম ফেলতে থাকে। রাজের চোখে মুখে হিংস্রতা। তার মায়াবতী ও কলিজার টুকরো ভাই বিপদে। গাড়িতে উঠতেই পিয়াস ড্রাইভ করছে। রাজ বাইরের দিকে চোখ রেখে মাহমুদ সর্দারকে আশ্বস্ত করে বলে, চিন্তা করবে না বাবা, তোমার রক্তের গায়ে আঘাত আসতে দিব না। ওকে যেমন সুরক্ষিত রেখেছি ঠিক তেমনই রাখবো। কেউ পারবে না আমার ভাইয়ের ক্ষতি করতে। যদি করে তো সুবাচ্চাদের আমি পৃথিবী থেকে বিদায় করে দিব। মাহমুদ সর্দার রাজের বাহু ধরলেন। হাত কাঁপছে তার। প্রতিবন্ধী হলেও ছেলে তো তার। বাবা হয়ে ছেলের ক্ষতি মানতে নারাজ সে। রাজের চোখ লাল। এক হাত দিয়ে মাহমুদ সর্দারের হাত ধরে সান্ত্বনা দিল, কিন্তু মনে মনে নিজেই ভয় পাচ্ছে। এর মাঝেই মাহমুদ সর্দারের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে হাতে নিতেই আরশাদের নাম্বার ভেসে উঠল। রাজ সেদিকেই চেয়ে আছে। চোয়াল শক্ত করে বাবার হাত থেকে ফোন নিয়ে কানে ধরতেই শুনতে পায় ওপাশ থেকে বিশ্রী হাসির সাথে বলা, কি ব্যাপার মাহমুদ সর্দার, কেমন লাগছে এক ছেলেকে উপরে উঠাতে গিয়ে আরেক ছেলেকে হারাতে? অবশ্য ছেলের সাথে বৌমাকেও হারাতে চলেছিস। ভালোই তোর ছেলেকে পদত্যাগ করতে বল। ও পদত্যাগ করলেই আমি আবারও জনগণের নয়নের মণি হয়ে উঠব। আমার স্বার্থ সিদ্ধি হলে তোর ছেলেরা সুখে থাকবে। শুনলাম তোর সুস্থ ছেলে নাকি বউ পাগল। একটা ছেলে তো পুরোপুরি পাগল, আর একটা সুস্থ হয়েও যদি বউ পাগল হয়, তাহলে তোর জীবনটা তো পাগল মানুষ করতে করতেই শেষ হয়ে যাবে। ওপাশ থেকে ওপেন থ্রেট আসলো। রাজ কঠিন কণ্ঠে বলে, আমার ভাই আর মায়াবতীর গায়ে একটা দাগ লাগলে আমি তোর কলিজা টেনে নিব বলে দিলাম।
ও তুই আছিস কলে? আরে মন্ত্রী, তোর পাগল ভাই না হয় কোনো কাজের না, ওপারে গেলেও কষ্ট পাবি না, কিন্তু বউয়ের কিছু হলে বেঁচে থাকতে পারবি তো? আমি তো জেনে গেছি তোর দুর্বলতা। তোর জীবনের বড় দুইটি দুর্বলতা আমার জানা। শত্রু হয়ে এগুলোই তো কাজে লাগাবো, তা না হলে কেমন শত্রু আমি তোর? শত্রু শত্রু খেলা আমি এখনো খেলিনি তোর সাথে। তবে আজ যখন আমার দুর্বলতা হিসেবে আমার বউকে হাতিয়ার করতে চাচ্ছিস, তাহলে আমিও বা কেন থেমে থাকি? আল্লাহর কসম দিয়ে বলছি, আমার বউয়ের গায়ে একটা আঁচড়ের চিহ্ন দেখি আমি তোকে পুরো কবরস্থানের সাথে সাক্ষাৎ করিয়ে দিব। আরশাদ হাসলো, বিশ্রী হাসি দিল। এসব কথা নাটক সিনেমায় অনেক বলেছে নায়কেরা, তুইও নায়ক সাজতে বলতেই পারিস? কাজের কাজ কিচ্ছু করতে পারবি না, কারণ এবার আমি তোকে হারানোর জন্য একেবারে মোক্ষম খেলাটাই খেলেছি। খুব ভালো করেছিস, পস্তাবি তুই বলে দিলাম। চিৎকার করে পা ধরে হাহাকার করলেও উপায় পাবি না এই শাহরিমরাজের কাছে। এই শাহরিমরাজ ঠিক ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ যুদ্ধ তার সাথে চলতে থাকে, কিন্তু যুদ্ধে পরিবারকে টেনে আনলে শাহরিমরাজ চুপ থাকবে না। চল দেখি তুই আমার কোন বা ছিঁড়তে পারিস। খট করে কল কাটলো আরশাদ। রাজের হুমকিতে সেও রেগে গেছে। ওদিকে কল করে জানালো, ওই মায়াকেও মেরে খাদে ফেলে দে, নিচে থাকা জলহস্তিগুলো ওর দেহ আস্ত রাখবে না। ওকে বস। আরশাদ এবার দাঁত কটমট করে হেসে দেয়। গভীর খাদের নিচে ঘন জঙ্গল, যেখানে জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে আছে কুমির, আর খাদ থেকে পড়লে কেউই উদ্ধার করা সম্ভব না। কল কেটে এসব ভেবে হাসতে হাসতে বলে, তুই এবার পুরোপুরি পাগল হবি রে শাহরিম। কাঙ্ক্ষিত স্থানে এসে রাজের গাড়ি থামলো। সবার আগে মাহমুদ সর্দার কাঁপতে কাঁপতে বের হলেন, তারপর রাজ অপর পাশ থেকে দৌড়ে আসে। দুজনে সামনে তাকাতেই দেখতে পায় যারা ফাইট করছে, কিন্তু যারার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছে, যারার বাম হাতে গুলি লেগেছে। তবুও মেয়েটা কষ্ট করেও লড়াই করছে। তারেকেরও অবস্থা করুন, ওকে মাটিতে শুইয়ে দিয়ে লাথি মারা হচ্ছে। আরশাদ পরে আরো গ্যাং পাঠিয়েছিল, তারাই এখন নিস্তেজ করে দিল মায়া ও যারার গ্যাংকে। রাজ সবার দিকে তাকিয়ে পিয়াসের উদ্দেশ্যে বলে, বীরকে কল করো, পুরো গ্যাং হাজির করো, ওই আরশাদকে তুলে ফ্যাক্টরির সিক্রেট রুমে নিয়ে যাবে। পিয়াস ফোন বের করে কল করে বীরকে, জানালো আরো গ্যাং লাগবে। এদিকে রাজ ও মাহমুদ সর্দারের চোখ এদিক ওদিক আওড়াচ্ছে। মায়া ও তাজ কোথায়? এদিক ওদিক তাকিয়েও কাউকে পেল না। চোখ কান খোলা রেখে সবার আড়ালে লুকিয়ে দুই দিকে চলে গেল রাজ ও মাহমুদ সর্দার। কিছু দূর যেতেই রাজের কানে চিৎকার ভেসে আসে, তার ভাইয়ের চিৎকার। তার চিৎকার করে বলছে, ও আমার মন্ত্রী ভাইয়ের মায়াবতী, ওকে মারতে হয় না, ওকে মেরো না, ব্যথা পাবে খুব, আমাকেও ছেড়ে দাও, বাঁচাও আমাকে তোমরা, আমার ভয় করছে খুব। আরো আরো কথা বলছে তাজ, সবকিছু এক নাগারে বলেই যাচ্ছে। তাজের চিৎকারের সাথে মায়ের আর্তনাদ ভেসে আসলো। রাজ শব্দের দিক নির্দেশনা অনুযায়ী এগোলো। কিছু দূর এগোতেই দেখতে পায় খাদে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে তাজকে। তাজকে ধরে আছে মায়া। মায়ার হাত দুটি তাজকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। হাঁপিয়ে উঠছে মায়া। রাজ দৌড়ে আসতে নেয় ওদের দিকে, অমনি আরশাদের লোক মায়ার হাতের ওপর পা দিয়ে মুচকে দিল। লোকটার মুখে হাসি। মায়া ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে নিল। অনেক কষ্টে একটা হাত ছাড়িয়ে কোমরের রিকেট সেফটি পিন খুলে নিল। পরপর দুটো নিঃশ্বাস নিয়ে লোকটার পায়ের চামড়ার ভেতর দিয়ে জোরে ফুটিয়ে দিল টান। এমন জোরে টান দিল যাতে করে এই চিকন সেফটি পিন দিয়ে লোকটার পায়ে জখম হয়, ব্যথায় দূরে সরে যায়। হলোও তাই, লোকটা ব্যথায় সরে গেল। রাজ দৌড়ে আসতে নিলে ওর সামনেও 9 জন এসে হামলা করে। গায়ের শক্তি দিয়ে রাজ দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে। এদিকে আর একটা লোক এসে মায়ার পিঠে ছুরি চালালো। মায়ার হাত ঢিলা হতে থাকে, তাজ পড়ে যেতে নেয়। মায়া চিৎকার করে ওঠে। রাজ সেদিকে করুণ দৃষ্টিতে দেখছে। তাজ মিনতি করে বলছে, মন্ত্রী ভাই রাগ করবে, ওর মায়াবতীর গায়ে হাত তোলা নিষেধ, তুমি এমন করো না, তোমাদের মেরে ফেলবে মন্ত্রী ভাই, আমাকে ফেলে দিও না। রাজ অনেক কষ্টে
পা দিয়ে একজনকে লাথি মারে, কিন্তু হাত দুটো দুজন ধরে রাখার কারণে ছাড়াতে পারলো না নিজেকে। মায়ার পিঠে আবারও ছুরি চালানো হয়। রাজ চোখ বন্ধ করে নেয়। এই দৃশ্য সে বেঁচে থাকতে দেখতে পারবে না। এত নাম, এত সম্মান, এত ক্ষমতা থাকতে তার বউ অসহায়ের মতো মারা যাচ্ছে। এটাই কি তার দেখার ছিল? কেই বা ভাবে ভাগ্য কিভাবে আমাদের বদলে দেয়। ক্ষমতা টাকা থাকলেই তো আর জীবন হাসি খুশি হয় না। যার যত ক্ষমতা তার তত শত্রু। মায়ারাজের জীবনটাও ঠিক তাই। এদের ক্ষমতার কারণেই এদের পিছনে শত্রু লেগেই থাকে। মায়া আর পারছে না। ওর হাতের ওপর এবার ছুরি চালানো হলো। মাথায় জোরে আঘাত করতে থাকে লোকগুলো। তাজ বুঝতে পারছে মায়ার হাত ঢিলা হয়ে আসছে। মাথা দুদিক নাড়িয়ে বলে, না না না, ছেড়ে দিও না আমার হাত। আমি ছেলেবেলায় তোমাকে ইচ্ছে করে মারিনি। আমাকে মারতে বলেছিল। তোমাকে না মারলে আমাকে চাবুকের আঘাত করতো, তাই মেরেছিলাম। মন্ত্রী ভাই শাস্তে বলতো আমাকে, তাই মেরেছিলাম। আমি জানি তুমি রেগে আছো ওই দিনের জন্য। মন্ত্রী ভাই আমাকে বলেছে তুমি আমাদের ঘৃণা করো, কিন্তু আমাদের মেরো না। তাজ মাঝের ঘটনা জানলেও বর্তমান ঘটনা জানে না। বেশিরভাগ সময় ভুলে গেলেও যখন মায়ার ছোটবেলার ছবি দেখানো হয় তখন একটু একটু ঝাপসা মনে করতে পারে, কিন্তু মায়ার নাম মনে নেই। ও জানে এটা তার মন্ত্রী ভাইয়ের মায়াবতী। মায়াবতী যে এখন বউ হয়েছে এটাও তাজের অজানা। বর্তমানে মায়ার মনে রাজ বা তাজের জন্য অভিযোগ নেই, এটাও তাজের অজানা। এদিকে মায়া কোনোমতে বলে, আমি তোমার উপর রেগে নেই, আমি তোমাকে বাঁচাতে এসেছি, তুমি ভয় পেও না। বলতে না বলতেই আবারও মায়ার মাথায় মোটা বাঁশ দিয়ে আঘাত দেয়। মায়া চিৎকার করে ছেড়ে দিল তাজের হাত। মায়ার মাথা কাজ করা বন্ধ করেছে। রোদের তাপও শরীরের জখম নিয়ে পুরোই দিশেহারা। কি হলো মাথায় খেলছে না। হাত ফসকে একজন বেরিয়ে গেল, এটা মায়ার মস্তিষ্কে কাজ করা বন্ধ করেছে। তার চিৎকার করে নিচে পড়ে যেতে নিলে মায়া হাত বাড়িয়ে তাজকে আবারও ধরতে নিচের দিকে ঝুঁকতে নেয়। কাজ হয় না এতে, উল্টো তাজের গলার লকেট মায়ার বৃদ্ধাঙ্গুলে লেগে ছিঁড়ে যায়। লকেটটা মায়ার আঙ্গুলে বেঁধে থাকে। তাজকে খুঁজে পাওয়া গেল না, হারিয়ে গেল কয়েক সেকেন্ডের মাঝেই, খাদে পড়ে গেল নিমিষেই। মায়া চিৎকার করে ওঠে। রাজ এর মাঝে শক্তি প্রয়োগ করে কয়েকজনকে সরিয়ে রিভলভার বের করে শুট করে যাকে সামনে পায় তাকে দৌড়ে আসতে নেয়। আবারও মায়ার মাথায় আঘাত করতে দেখে থমকে যায়, কিন্তু এবার হাতের রিভলভার থমকে থাকেনি, শুট করে দিল লোকটার মগজ বরাবর। মায়া অজ্ঞান হয়ে আছে, পিঠ ও হাত এমনকি মাথা দিয়েও রক্ত ঝরছে। মেয়েটা জানতেও পারল না আজ তার মা দেশে এসেছে। তার মাকে হারানোর যে কষ্ট, সেই কষ্ট আজ তার মন্ত্রী মশাই অবসান ঘটাতে চলেছিল। শাহানা পারভীন এখন কথা বলতে পারেন, তিনি বর্তমানে প্যারালাইজড। রাজ ও বীর দেশে আসার পর দুজনে সারপ্রাইজ দেওয়ার জন্য সর্দার বাড়িতে আসতে নিলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে দেখে গাড়ি থেকে নেমেই শাহানা পারভীনকে দেখে রাজ এগিয়ে যায় সেদিকে, আর বীর যায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়া মায়াকে ধরতে। রাজ ওই রাতেই শাহানা পারভীনকে বাঁচানোর জন্য মাহমুদ সর্দারকে কল করতে নিলে শাহানা পারভীন বারণ করেন, আমি বেঁচে আছি জানলে বিপদ বাড়বে। মহুমাকে দেখে রেখো, ও তোমাকে ঘৃণা করে, খুব ঘৃণা করে, কারণ আসল সত্যিটা জানে না ও। আমি নিজেই মাত্র জেনেছি, দেরি হয়ে গেল আমার। তুমি ওর সামনে যেও না, নিজেকে প্রতিষ্ঠিত করো, আমার মহুমাকে প্রতিষ্ঠিত হতে দিও। তোমাদের দাদু তোমাদের এক করে গেছেন, যেটা করলে মহুমায়ের ভালো হবে তুমি তাই করো। ওর সামনে এখন যেও না, বিপদ আরো বাড়বে। ওই সর্দার মহল মোহর জন্য বিপদ। তোমার মায়ের খুনি আছে, তাকে শাস্তি দেওয়ার আগে ফর্মুলা উদ্ধার করতে হবে, যেটা আমি মাত্রই একটানা নিঃশ্বাস না নিয়ে বলে হাঁপাতে থাকেন। শাহানা পারভীনের হাঁপানি বেড়ে গেল। রাজ ওদের গাড়িতে উঠিয়ে নেয়। শাহানা পারভীন যখন পেটে ব্যথা অনুভব করেন অনেক কষ্টে অর্ধ কথা স্থাপিত রেখে দ্রুত করে জানালো, আমার পেটের সন্তানকে বাঁচাও, আমার নিঃশ্বাস ত্যাগ হবার আগেই ওকে আনার ব্যবস্থা করো। বলতে না বলতেই
অজ্ঞান হলেন। অতিরিক্ত আঘাত লাগায় শাহানা পারভীন নিস্তেজ হয়েছেন। ওখান থেকে হাসপাতাল দূরে, তাই রাজ আশেপাশে একটা বাড়িতে এসে সাহায্য চায়। কয়েকজন মুখ ফেরালেও অবশেষে এক বৃদ্ধা সহায়তা করেন। সেখানেই জন্ম নেয় মৌ। শাহানা পারভীন তলপেটে ব্যথা পান। মৌকে আনার পর বৃদ্ধা দেখলো শাহানা পারভীন ঘেমে ভিজে গেছে, অজ্ঞান হয়ে আছেন। হাত ঝাঁকা দিয়ে ডাক দিলেও সাড়া পেলেন না। রাজকে চিৎকার করে ডাকে, তোমার মায়ের অবস্থা ভালো না, ডাক্তার দেখাও, না হলে মারা যাবে। রাজ মৌকে কোলে নিয়ে রক্ত অবস্থায় চলে যায় গাড়িতে করে। দুদিন পর ডাক্তার জানায় তাদের দ্বারা চিকিৎসা করা সম্ভব না, কারণ তারা রোগ ধরতে পারছেন না। কয়েকটা হাসপাতাল এভাবে ফিরিয়ে দিতে শাহানা পারভীনকে বিদেশে নিয়ে যায় রাজ, তবে গোপন নামে। তাই কেউ জানতে পারেনি রাজ ওই সময় দেশে এসেছিল। সাথে বীর ছিল, এটা কেউ জানতো না। বীরের বাবা মা ও পুরো পরিবার জানতো রাজ ও বীর ছুটিতে অন্য দেশে ট্যুরে গেছে, কারণ সারপ্রাইজ দেওয়ার ছিল। বীরকে মায়াবতীর সাথে সাক্ষাৎ করাতে চেয়েছিল রাজ। লন্ডনে গিয়েও বীরের কাছে মায়ার প্রতি সকল ভালোবাসা অনুভূতি শেয়ার করত। এদিকে মায়া জ্ঞান ফেরার পর মাকে খুঁজতে থাকে। বীর বাইরে যায় মৌকে আনতে। রাজ মৌকে রেখেই চলে যাবে শাহানা পারভীনকে নিয়ে, তাই বাড়িতে সবাইকে বিরক্ত করে দেয় মায়া। মা মা করে চিৎকার করে। সকাল থেকে রাত অবধি মুখে শুধু মা শব্দটাই লেগে থাকে। ভাঙচুর করে সেই সাথে। একজন মহিলা সার্ভেন্ট বিরক্ত হয়ে বলে, তোর মা মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, এখন কান খাবি না আমাদের। মায়া চিৎকার করে মহিলাটির মাথার চুল খিঁচে ধরে মারে। বীর আসার আগেই মায়া হাইপার হয়ে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। এসে আরেক সার্ভেন্ট থেকে এগুলো শুনে ওই সার্ভেন্টকে গার্ড দিয়ে চাবুকের আঘাত করিয়ে বের করে দেয়। রাজের থেকে শুনতে পায় শাহানা পারভীন কোমায় চলে গেছেন, যার ফলে রোগ সম্পর্কে ধারণা করা সম্ভব না। আপাতত নর্মাল ট্রিটমেন্ট চলবে, কিছুদিন পর পর টেস্ট ও নার্সের কেয়ার দিতে হবে। তাই শাহানা পারভীনের বেঁচে থাকার ব্যাপারটা ধামাচাপা রাখতে হবে। ওই সময়ে রাজ ও বীর যথেষ্ট স্বাবলম্বী ও ম্যাচিউরড, তাই নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলায়। এদিকে আদ্র ও রুদ্র হারায় তাদের মাকে। বড় হয়ে রুদ্রের মস্তিষ্কে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার নেশা জাগলেও আদ্র সার্ভেন্ট হয়ে ব্যস্ত থাকতো শাহানা পারভীনকে গোপনে ট্রিটমেন্ট করতে। এখন সফল হয়েই দেশে আনা হচ্ছে শাহানা পারভীনকে। সেই সাথে শাহানা পারভীনের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, যেটা ম্যাচ করেছে অনেক কষ্টে। আজ রাজ মায়াকে সবকিছু জানাতে চেয়েছিল, কিন্তু আজকেও তাদের ভাগ্য নতুন রূপে বদলে গেল। কি হবে পরবর্তীতে তাদের সাথে? মায়া কি পারবে ওর মাকে নিয়ে বাকিটা জীবন পার করতে? আর তার সেও তো পড়ে গেল খাদে, তাকে তো হারিয়েই ফেললো ওই খাদে। একবার পড়ে গেলে তাকে পাওয়ার সম্ভাবনা 1%। ভয়ানক জলহস্তির কারণে আজ অব্দি কেউ বেঁচে ফিরতে পারেনি। রাজ নিচের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ভাই! মাহমুদ সর্দার পিছনে এসে দাঁড়ালেন। ওনার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ছেলেকে বাঁচাতে পারলেন না। বীরের গ্যাং এসে বাকিদের কুপকাত করে দিল, কিন্তু বড্ড দেরি করে ফেললো। যারা অজ্ঞান হয়ে পড়ে আছে, সেই সাথে তারেক। বীর এসে যারাকে কোলে করে গাড়িতে উঠিয়ে এগিয়ে এলো রাজের দিকে। রাজ হাঁটু গেড়ে বসে কান্না করে দিল। এখন তার মায়াবতীর জখমের থেকেও ভাইকে এক নিমিষে হারিয়ে ফেলার বিরহ বেশি। এটাই তো স্বাভাবিক। ভাই তার চোখের পলকে চোখ থেকে পালিয়ে গেল। নিজেকে বাঁচানোর জন্য সবার কাছে অনুরোধ করলো। কত কান্নাকাটি করে নিজেকে বাঁচানোর চেষ্টা, কোনো কিছুতেই কাজ হলো না। তাকে শয়তানগুলো ফেলেই দিল। মাহমুদ সর্দার পাথর হয়ে দেখছেন। একটু ঢলে পড়তে নিলেই বীর হাত দিয়ে আগলে নেয়। লোকটা আজ কান্না করছেন না। ছেলেকে পড়ে যেতে দেখে তিনিও পাথর হয়ে গেছেন। কিছু মহিলা গার্ড এসে মায়াকে ও যারাকে নিয়ে গেল হাসপাতালে। এদিকে নিচের দিকে চোখ স্থির করে চেয়ে আছে রাজ ও মাহমুদ সর্দার। রাজের আহাজারি বেড়ে গেল। তাজকে বাঁচাতে পারলো না, ছটফট করে কান্না করছে। বীর চেয়ে দেখছে। হাঁটুতে আর বুকে ধুলোবালি এসে মিশে গেল, সেই সাথে মাটিতে থাকা মায়ার শরীরের রক্তগুলো লেগেছে রাজের সাদা পাঞ্জাবিতে।